নিটল টাটা পলিটিক্স প্লাস এতক্ষণ যারা নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে ছিলেন তারা জানেন আমরা যে বিষয় নিয়ে কথা বলছি। এইমাত্র যারা টিভি সেটের সামনে বসলেন তাদেরকে জানিয়ে রাখছি আমরা আজকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের নানান বিষয় নিয়ে কথা বলছিলাম নিউজ আওয়ার এক্সট্রা পর্বে। পলিটিক্স প্লাসেও সেই রাজনৈতিক বিশ্লেষণগুলো থাকছে। আমরা এই পর্বের জন্য রেখে দিয়েছি ডিজিটাল নিরাপত্তা আইন, রোহিঙ্গা প্রসঙ্গ, সাম্প্রদায়িকতার উস্কানি সহ নানান বিষয়গুলো। আমাদের সঙ্গে যারা আছেন আরও একবার পরিচয় করিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আমাদের সঙ্গে আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। আমরা পেয়েছি 21 টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল হাসান বুলবুলকে। লিংক স্টুডিওতে আছেন বাংলাভিশনের বার্তা প্রধান মোস্তাফা ফিরোজ। থাকে লক্ষ্মী চায় বালাই, এই শিরোনাম আমাদের। আমরা এই পর্বের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলবো। যে কথাটি সাংবাদিকদের অনেকের মনের মধ্যেই যে প্রশ্নটি ছিল সেটি যেই ডিজিটাল নিরাপত্তা আইনটি পাশ হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে স্বাক্ষরের জন্য, সেটি নিয়ে প্রধানমন্ত্রীকে আজকে প্রশ্ন করা হয় এবং সেই আইনের নানান ক্লজ নিয়ে সাংবাদিকদের আপত্তি আছে। সেই আপত্তির মুখে প্রধানমন্ত্রী আজ উত্তর দিয়েছেন। তার এক কথা, যারা প্রকৃত সাংবাদিক, যাদের মনে কোনো ভয় নাই, যারা মিথ্যা খবর লিখবেন না, তাদের আসলে এই ডিজিটাল নিরাপত্তার আইন নিয়ে ভীত হবার কোনো কারণ নেই। আমি শুরু করি মোস্তফা ফিরোজের কাছ থেকে। এটাতে কতখানি আশ্বস্ত আপনি? না, আমি আসলে সত্যি কথা বলতে কি দুঃখিত যে আশ্বস্ত হতে পারছি না। বরং আমি মনে করি যে সম্পাদক পরিষদের নেতা, সাংবাদিক নেতারা তিনজন মন্ত্রীর সঙ্গে যে আলোচনাটা করেছিলেন, সেই আলোচনার একটা ফলাফল আমরা পেতে চাই। সেটা হলো যে মানে কোনটা সত্য কোনটা মিথ্যা সবই কিন্তু আপেক্ষিক। যেমন আপনি একটা সত্য তথ্যকেও নানানভাবে ব্যাখ্যা করা যায়, এটা মিথ্যা। আবার একটা মিথ্যাটাকে তার পারসেপশনটাও আবার নানানভাবে ব্যাখ্যা করা যায়, না এটাই সত্য। তো এইটা বিচার বিশ্লেষণটা কে করবে? পুলিশের হাতে ছেড়ে দেবো? আমাদের সাংবাদিকতা শুধু আমরা কেন, মেইন স্ট্রিমের যারা সাংবাদিকতা করি তারা কেন? দেশের অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়াতে তার ইচ্ছা মতন করে লিখছে। আপনি গুজব ছড়ানো, কারো সম্মানহানি করা, এইটা তো প্রচলিত আইন আছে, সেটা অন্য কথা। কিন্তু এই যে মিথ্যা সংবাদ বা সত্য সংবাদ, এই যে নির্ধারণ করা কোনটা সত্য মিথ্যা, এই জায়গাটায় যদি একটা সাংবাদিকদের একটা সংস্থা বা একটা কমিশন সেটা যদি যাচাই বাছাই করে যদি সেখানে যদি বিচার পাওয়ার ব্যবস্থা না থেকে সরাসরি যদি পুলিশের হাতে দেওয়া হয় এবং পুলিশ যখন তখন সে ইন্টারাপ্ট করতে পারবে তার সুবিধা মতন, তাহলে আমরা ধরেন ঢাকা শহরে সুবিধাভোগী যারা সাংবাদিক শ্রেণী তারা না হয় আমরা এর থেকে মুক্ত থাকলাম, ধরে নিলাম, তাও নিশ্চিত না আইনের বিধান অনুযায়ী। কিন্তু এই যে আপামর সাধারণ মানুষ, মফস্বল লেভেলে যারা লেখালেখি করে, সাংবাদিকতা করে, তারা তো আর ফুল ফল পাখি প্রকৃতি নিয়ে লেখালেখি করা ছাড়া তারা কোনো সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক ইস্যু নিয়ে যে লিখবে সেই স্কোপটা কিন্তু রুদ্ধ হয়ে যায়। কিন্তু এখানে তো স্পষ্ট বলেছেন যে মিথ্যা না লিখলে উদ্বেগের কোনো কারণ নেই। আপনি ফুলফল লতাপাতার বাইরেও আপনি রাজনৈতিক যে কোনো ঘটনাও যদি সত্যতা থাকে এবং সত্য লেখেন, প্রমাণ থাকে, তাহলে এই ডিজিটাল নিরাপত্তা আইন তাকে কোনোভাবে ছুঁয়ে যাবে না। আমি প্রমাণ করব কি আগে জামিন অযোগ্য জেল টেল খেটে তারপরে আদালতে এসে প্রমাণ করব? আমার কথাটা তো হলো সেখানেই যে মাননীয় প্রধানমন্ত্রী যেই কথাটি বলেছেন আমরা আশাবাদী হতে চাই, কিন্তু আমার কথা হলো যে আমাকে প্রথমেই আমাকে জিনিসটা চ্যালেঞ্জ করবে হচ্ছে পুলিশ আটক করবে, পুলিশ জেলে পাঠাবে, তারপরে আমি সেখানে থাকবো, তারপরে আদালতে এসে আমি এফআইআর, তার আগেই তো আমার শাস্তিটা হয়ে গেল। আমি যদি পরে যদি প্রমাণিত হই যে না আমি সঠিক তথ্য লিখেছে, কিন্তু তার আগে যে আমি যে হয়রানি হলাম, জেল খাটলাম, এগুলির বিচার কে করবে? সুতরাং এই বিষয়টির জন্যই কি সাংবাদিক নেতৃবৃন্দের এই প্রতিবাদ বা এগুলো নিয়ে বারবার করে আইনমন্ত্রী, তথ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা, সেটা কি শুধুমাত্র হয়রানির জন্য? আমি মঞ্জুরুল হাসান বুলবুল একটু আপনার কাছে আসতে চাই। শুধুমাত্র হয়রানির ভয়ে কি, নাকি এখানের সাংবাদিকতা এবং অপসাংবাদিকতার যে বিষয়গুলো আছে, গুজব নিউজ এবং ফেক নিউজের যে বিষয়গুলো আছে, সেগুলোর সাথে গুলিয়ে ফেলে অনেক সময় মেইন স্ট্রিমের সাংবাদিকতাকে একটু হুমকির মধ্যে রাখার একটা চেষ্টা করা হচ্ছে এই আইনটির মাধ্যমে?
কি বলবেন? দেখেন, এই আইনটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি এবং বিস্তারিত আমরা জানিয়েছি যে কেন আমরা উদ্বিগ্ন, কেন আমাদের আতঙ্ক। কারণ এই আইনের উৎসমূল হচ্ছে 2006 সনে যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায়, তারা যে আইনটি করেছিল তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা, তখনও বলা হয়েছিল আইনের অপপ্রয়োগটি হবে না। পরবর্তীকালে এটার ব্যাপক অপপ্রয়োগ হয়েছে। পরবর্তীকালে এই আইনের খসড়াটি যখন হয়, আমরা দেখলাম যে বিভিন্ন ধারায় 57 ধারা ছড়িয়ে দেওয়া হলো, শাস্তির মাত্রা বাড়ানো হলো, জামিন অযোগ্য ধারার বাড়ানো হলো এবং কতগুলি জায়গায় কন্ট্রাডিকশন তৈরি হলো, যার ফলে আমরা একটি পর্যায়ে গিয়ে কিছু সমঝোতায় আসলাম। সমঝোতায় আসার পরে 3টা জায়গায় আমি মানে সাংবাদিক সম্মেলনে তো মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অত বিতর্ক করা যায় না। আমরা যে আলোচনাগুলি করেছি সেই আলোচনার মধ্যে 3টি জায়গায় আমাদের মৌলিক সমস্যা আছে। একটি হচ্ছে যে 3 নম্বর ধারায় 2009 সনের তথ্য অধিকার আইনকে সংযুক্ত করা হলো, যে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছিল আসলে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টকে বাতিল করে দিয়ে। এক ধরনের অফিসিয়াল সিক্রেটস বাতিল হয় নাই, কিন্তু অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে এখানে শওকত মাহমুদ আছেন, জনাব ইকবাল সুবহান চৌধুরী আছেন, আমরা তখন সাফমা করি, আমাদের পক্ষ থেকে আমরা ড্রাফট তৈরি করেছিলাম অ্যাক্সেস টু ইনফরমেশন। পরবর্তীকালে এটাই রাইট টু ইনফরমেশনে রূপান্তরিত হয়। কাজেই আমরা তথ্য অধিকার আইন প্রণয়নের সঙ্গে কিন্তু আমরা 3 জনই একদম ওতপ্রোতভাবে জড়িত। আমি একেবারে সংসদ কমিটি পর্যন্ত জড়িত। কিন্তু দেখা গেল যে 3 নম্বর ধারায় আমাদের এই দাবিটা মেনে নেওয়া হলো, কিন্তু আমাদের দুঃখটি হলো যে 32 নম্বর ধারায় গুপ্তচর বৃত্তি সরিয়ে সেখানে আবার 1923 সনের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ঢুকিয়ে দেওয়া হলো। এটি এই দুইটি কন্ট্রাডিক্টরি বলে আমরা মনে করি। আরেকটি বড় হচ্ছে 43-এ একজন পুলিশ কর্মকর্তাকে সর্বময় ক্ষমতা দেওয়া হলো, এবং যেটি আমরা অপপ্রয়োগের আশঙ্কা করি। একজন পুলিশ অফিসার, যেটি মুস্তাফা ফিরোজ যথার্থই বলেছেন, যে আপনি বলা হচ্ছে এবং মাননীয় মন্ত্রী বলেছেন যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের কোনো অপপ্রয়োগ হয় নাই। এটা অপপ্রয়োগ না, এটার প্রয়োগটাই আমাদের জন্য মানে সংকট। আরেকটি কথা তিনি বলেছেন যে যদি অফিসিয়াল সিক্রেটস এবং তথ্য অধিকার আইন থাকে, তাহলে তথ্য অধিকার আইনই অগ্রাধিকার পাবে, কিন্তু সেটা তো আদালতে প্রমাণিত হতে হবে। তার আগে তো মুস্তাফা যেটা বললেন, তার আগে তো আমাকে জেলখানায় ধরে নিয়ে যাবে, অজামিনযোগ্য ধারায় আমি জেল খাটতে থাকবো। কাজে এই আশঙ্কাগুলির কথা আছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে মানে শুধুমাত্র একটি প্রশ্ন করা হয়েছিল যে এটি নিয়ে কি, এটা একটি মধ্য জায়গায় প্রশ্নটি করা হয়। মধ্য জায়গাটি কেন? ইতিমধ্যেই 3 জন মন্ত্রীর সঙ্গে এবং মাননীয় তথ্য উপদেষ্টা ছিলেন, তাদের সঙ্গে কিন্তু সম্পাদক পরিষদ এবং সাংবাদিকদের বৈঠক হয়েছে। সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে, এটা মন্ত্রী পরিষদে যাবে। কাজে আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন এসেছে বলে জবাব দিয়েছেন। প্রক্রিয়াগতভাবে নিশ্চয়ই এই 3 জন মন্ত্রী এবং তথ্য উপদেষ্টা মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, এটা মন্ত্রী পরিষদে যাবে। আরেকটু কথা তিনি বলেছেন যে আপনারা আমার উপর আস্থা রাখেন, কারণ আমি 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 থাকতে এটা অপপ্রয়োগ হবে না। আমরা বলেছি যে আপনার উপর আস্থা রাখি এই কারণের জন্যে যে তার সরকারের আমলে 2009 সনে এবং 2011 সনে 2টি অসাধারণ আইন হয়েছে। একটি হচ্ছে তথ্য অধিকার আইন, আরেকটি হচ্ছে হুইসেল ব্লোয়ার্স প্রোটেকশন আইন, যেটির মধ্য দিয়ে জনস্বার্থে তথ্য প্রকাশকে অবারিত করা হয়েছে। এই কারণে আস্থা রাখি যে এই 2টি আইন বাংলাদেশের গণমাধ্যমের জায়গাটাকে অনেক উঁচুতে অবারিত করার ক্ষেত্রে অনেক উচ্চ জায়গায় নিয়ে। আর কি জন্য আস্থা রাখি কারণ ফৌজদারি দণ্ডবিধির 501 এবং 502, যার মাধ্যমে মানহানির মামলা হলে পরে আমাদের কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হতো, কিন্তু তিনি এটিকে বলেছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হবে না, সমন জারি হবে। যার ফলে এখন আর আমি একটি ভুল খবর লেখার পরেও যদি আমি মানে আতঙ্কে মামলা হয়েও আমি একটু অফিসে স্বস্তিতে বসতে পারি যে কালকে তাহলে আমি কোর্টে গিয়ে ফয়সালা করব। দ্বিতীয় হচ্ছে আপনার 57 ধারা নিয়ে যখন ব্যাপক অপপ্রয়োগ হলো, আমরা যখন তার কাছে গেলাম, তিনি তার দলের সাধারণ সম্পাদক যেন ওবায়দুল কাদেরকে নির্দেশনা দিলেন। ওবায়দুল কাদের সাহেব কিন্তু 24 ঘন্টার মধ্যে, একদিনের মধ্যে তিনি সিদ্ধান্ত নিলেন যে এটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া 57 ধারা গণমাধ্যম কর্মীদের উপর প্রয়োগ করা যাবে না। কাজে এই 2টি মানে সমাধান কিন্তু তার কাছ থেকে পেয়েছি, 2টি ভালো আইন পেয়েছি, 2টি সমাধান পেয়েছি। সেই জন্য উনি যখন বলেছেন, আমি মনে করি যে আমরা সাংবাদিক সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন, কিন্তু তারপর আমরা আমাদের শঙ্কার কথা বলেছি এবং তার প্রতি আস্থার কথা বলেছি। এখন এটা প্রক্রিয়া এখন পর্যন্ত আমাদের সামনে যেটি আছে, যেটি 3 জন মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তারা সাংবাদিক এবং সম্পাদকদেরকে আশ্বস্ত করেছেন যে এটি তারা ক্যাবিনেটে নিয়ে যাবেন। রাষ্ট্রপতির কাছে গিয়ে সেটি একটি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি যদি ফেরত পাঠান সেটা তো সবচেয়ে ভালো হয়, কিন্তু তার ছাড়াও এই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। কাজে এই অবস্থাটাতে আমরা আবারও অপেক্ষা করব যে ক্যাবিনেটে যাওয়ার পরে কি হয়, এবং তখন হয়তো আমরা চূড়ান্তভাবে বলতে পারবো যে সরকার কতটুকু আমাদের আশ্বস্ত করলো অথবা আশ্বস্ত করলো না। মানে প্রক্রিয়ার ব্যাপারেও আমার একটুখানি মানে হয়তো আমি একটু
কম বুঝেছি যে প্রধানমন্ত্রী যখন বলছিলেন যে যারা মিথ্যা লিখবেন না তাদের কোনো উদ্বেগের কারণ নেই, এবং এই প্রসঙ্গে তিনি আরো অনেক কিছু রেফারেন্স দিয়ে কিছু পত্রিকার রেফারেন্স দিয়ে কথা বলেছেন। কিন্তু তিনি যে জায়গায় বলেছেন যে অবশ্যই তিনি বলেছেন একটা জায়গা মিসিং আছে এখানে, তিনি চান সেটা ইনক্লুড করার জন্য যে কেউ যদি কোনো মিথ্যা খবর বা কোনো খবর পরিবেশন করে সেটা নিয়ে যদি কোনো চ্যালেঞ্জ করে কেউ, সেটা প্রমাণ করতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার মানে আমার প্রশ্ন যে আমি একটা ঠিক সংবাদ সম্মেলনে হলে হয়তো এই প্রশ্নটা করতাম যে তাহলে কি এটা আসলে ফেরত আসছে প্রধানমন্ত্রীর এই ক্লজটুকু অন্তত জুড়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতি থেকে ফেরত আনা হচ্ছে? সেটাই প্রশ্ন আসতে পারতো, মানে আপনি যেটা বলেছেন খুব সঙ্গত কারণে সেই প্রশ্নটা আসতে পারতো, যারা ছিলেন বা আমরা যারা ছিলাম প্রশ্নটা করি নাই। তবে তার এই বিষয়টি কিন্তু নজিরবিহীন না, এটা নজির আছে। আপনি যদি ব্রিটেনে দেখেন, ব্রিটেনে বহু বড় পত্রিকাকে বড় তিনি একটা উদাহরণ দিয়েছেন যে বিবিসির প্রধান সম্পাদক সহ অনেক সম্পাদককে পদত্যাগ করতে হয়েছে। এটা কিন্তু ঠিক, পৃথিবীতে কিন্তু সেই নজির আছে যে ব্রিটেনের অনেক ভুল খবর ছাপার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়, আর্থিক দণ্ড দিতে হয়, পদত্যাগ করতে হয়, সেই নজিরগুলি কিন্তু আছে। তা আমরা যদি ওই রকম উচ্চমানের একটা পরিবেশে যেতে পারি, এরকম আইন হতে কোনো বাধা নাই। আর এই আইন যদি নাও থাকে, আপনি মিথ্যা খবর তো মিথ্যা খবরই, সেটা তো অপরাধী। মিথ্যা খবর দিয়ে যদি আপনি উস্কানি ছড়ান, মিথ্যা খবর দিয়ে যদি আপনি সামাজিক অস্থিরতা তৈরি করেন, এটা খালি খবরের জন্য না, সামাজিক অস্থিরতার জন্য আপনাকে গ্রেফতার করা যাবে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর জন্য আপনাকে গ্রেফতার করা যাবে। এবং এগুলো তো কোনো আইনের ঊর্ধ্বে নয়, মানে আপনি খবর বলে যখন মিথ্যা খবর দিবেন সেগুলো যে আইনি আওতায় পড়ে সেটারও তো নজির আমাদের বাংলাদেশে আছে। কিন্তু তারপরেও আমার প্রশ্ন থেকে যায় যে ডিজিটাল নিরাপত্তা আইন বলে কেন আসলে এই আমরা যারা প্রচলিত মিডিয়ায় যেগুলো লাইসেন্সধারী মিডিয়ার সংবাদপত্রের নীতিমালা মেনে যেই সংবাদপত্র বা যেই গণমাধ্যমগুলো যেগুলো চলছে, টেলিভিশন চলছে, রেডিও চলছে, সেখানেও ডিজিটালের বিষয়টি কিভাবে কেন এখানে ইনক্লুড করা হলো? মানে এখানেও কি একটা কোনো জুজুর ভয় রাখার ব্যাপার, নাকি শুধুমাত্র আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে এখন যেটা বুঝি সোশ্যাল মিডিয়া, যদি ফেসবুকের কথাই বলেন বা অনলাইন অগণিত হাজার হাজার অনলাইন, সেখানে সেগুলোকে আইনের মধ্যে ফিল্টারিং এর মধ্যে আনার বিষয়টি প্রধানত ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল ডিভাইস, এটা আপনার কাছ থেকে শুনতেই চাই। মানুষের পরিষ্কার হয় না বোধহয়, বারবার করে আমাদের একটু পরিষ্কার করার দায়বদ্ধতাও থেকে যায় যারা শুনছেন তাদেরকে। আমরা একটা ছোট্ট বিরতির পরে একটু লম্বা করেই শুনবো সকলের কাছেই। নিটল টাটা পলিটিক্স প্লাস, থাকে লক্ষ্মী যায় বালাই। আজকের শিরোনাম প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন নিয়েই কথা বলছিলাম। বিরতিতে যাবার আগে ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে কথা বলছিলেন মঞ্জুলার আহসান বুলবুল। আমি যেই প্রশ্নটি রেখেছি যে সকলকে এই ডিজিটালের মধ্যে আমরা ফেলে দিয়ে ব্যাপারটা আর একটু গোলমেলে করলাম কিনা, আর প্রধানমন্ত্রীর কাছে এক ধরনের সমাধান পাওয়া যাবে সেরকম একটি আকাঙ্ক্ষা থেকেই অনেকে প্রশ্ন করেছেন এই বিষয়ে, কিন্তু সেখান থেকে তো আমরা খুব বেশি বলেছেন যে এটি বড় মাপে বলতে গেলে আমরা এই আইনটি করার আগে আরো দুইটি আইনকে একসঙ্গে করতে চেয়েছিলাম। একটি হচ্ছে সম্প্রচার আইন, যে আইনের খসড়াটি তথ্য মন্ত্রণালয়ে পড়ে আছে প্রায় 4 বছর ধরে। কারণ সম্প্রচার আইনের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে একটা কমিশন করবার, এবং এই যে ইলেকট্রনিক মাধ্যম যেটি আপনি বলেন তাদেরকে নিয়ন্ত্রণ করা বা তাদেরকে দেখভাল করার জন্য কমিশন করবার কথা, এবং সেই কমিশনই সিদ্ধান্ত নেবে যে কোনটা যাওয়া উচিত, কোনটা যাওয়া উচিত না, কেন যাওয়া উচিত না। যখন ডিজিটাল, মানে এটা কি অন এয়ারের ব্যাপারে আপনি বলছেন কোনটা প্রচার হবে কোনটা প্রচার, কিন্তু একটি সম্প্রচার মাধ্যম আপনি অনলাইন বলি আর আমরা টেলিভিশন বলি বা রেডিও বলি বা অনলাইন রেডিও বলি, কোনটা আসলে অন এয়ার হবে বা কোনটা পাবে বা কোনটা প্রচার হতে পারবে, কারা কার্ড পাবে, সেগুলোর তো নিশ্চয়ই একটা মানে নিয়ম মেনে আসতে হবে, একটা লাইসেন্সিং এর একটা ব্যবস্থা থাকতে হবে। সম্প্রচার আইন যখন করা হয়েছে, সম্প্রচার আইনের মধ্যে এগুলি সব, মানে লাইসেন্সিং রেজিম কেমন হবে, কন্টেন্ট রেজিম কেমন হবে,
বিজ্ঞাপন রেজিম কেমন হবে, কন্টেন্ট কন্ট্রোল কি হবে, এগুলি সব দেওয়া আছে। এবং সর্বশেষে আমরা একমত হয়েছিলাম যে একটি কমিশন হবে, সেই কমিশন অংশীজনদের সঙ্গে আলাপ করে বিধিমালা তৈরি করবে। এখানে একটা সমস্যা যেটা হলো ডিজিটাল আইনের মধ্যে এই যে ক্ষমতাটা সম্প্রচার কমিশনের, সেটা দিয়ে দেওয়া হলো ডিজিটাল এজেন্সি নামে একটা এজেন্সি হবে, তার মহাপরিচালককে। এটা হলো আরেকটা কনফ্লিক্টিং সম্প্রচার কমিশনের সঙ্গে হবে। আরেকটা বড় সমস্যা যেটা আপনি বলেছেন, যেটি অ্যাড্রেসই করা হয় নাই, সেটি হলো অনলাইন রেজিস্ট্রেশন। বাংলাদেশে মাশরুমিং হচ্ছে অনলাইন মাধ্যম, তার মধ্যে ভালো গণমাধ্যমও আছে, ভালো সংবাদ মাধ্যমও আছে, আবার খারাপ আছে। মানে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যেই বাস্তবতায় আজকে এই ডিজিটাল নিরাপত্তা আইনের কথা আমরা বলছি, সেটি যদি আমি বলি যে একেবারে সর্বশেষ আওয়ামী লীগ অফিসে 4টি মেয়ে নিগৃহীত হচ্ছে বা 4টি লাশ পড়ে আছে, এই ধরনের যে রিউমার, এটা কি কোনো টেলিভিশন, কোনো রেডিও প্রচার করেছিল? সেই জন্য করেনি, কিন্তু সেটা ফেসবুকের মাধ্যমে প্রচার হয়েছিল। সেইটা নিয়ন্ত্রণ করার কথা বলে যদি আপনি ডিজিটাল আইনটা করে থাকেন, তাহলে সেখানে কোনো নিয়ন্ত্রণ নাই, সেগুলো অনলাইনে এটা ভরা ছিল। সেটা আমি বলছি। এখানে দুইটি কথা বলে আমি শেষ করি, আমি অনেক লম্বা বলেছি। একটি হচ্ছে যে অনলাইনটা হওয়া উচিত, অনলাইনটা হলে পরে একটা মানে ফারাকটা বোঝা যাবে। আরেকটি হচ্ছে এই আইনটি কিন্তু শুধুমাত্র গণমাধ্যমের জন্য হচ্ছে না, সাধারণ মানুষের জন্য। কাজেই একটি হচ্ছে সংবাদ মাধ্যম, আমরা শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করছি সংবাদ মাধ্যম কিভাবে এফেক্টেড হবে, কিন্তু সংবাদ মাধ্যমের বাইরে যে গণমাধ্যম আছে, সোশ্যাল মিডিয়া, যেটি আপনার ফেসবুক বললেন, আপনি টুইটার বললেন, আপনি ইনস্টাগ্রাম বললেন, আপনি এইগুলিতে যে সংবাদ আকারে যে তথ্যগুলি প্রচারিত হয়, মানুষ তো দুইটাকে পৃথক করতে পারে না। সেই জন্য এই আইনটির আসলে প্রয়োগ হবে ওই সোশ্যাল মিডিয়ার জন্য, যেগুলি আসলে সংবাদ মাধ্যম। কাজেই এই কারণের জন্য যদি ওই 3টা আইনকে পাশাপাশি রেখে এই আইনটাকে চূড়ান্ত রূপ দেওয়া হতো, তাহলে বোধহয় সবচেয়ে ভালো হতো। এত মানে অবদ্ধ অনেক জায়গা হয়তো আমাদের এত জটিলতা হতো না। শওকত মাহমুদ বলতে চাইছিলেন? না, অবশ্যই বলতে চাইছি এই কারণে যে আইনমন্ত্রী প্রথমে বলেছিলেন সম্পাদকদের সঙ্গে যে সাংবাদিকদের উদ্বেগকে তারা বিবেচনায় আনবেন। 3টি বৈঠক হওয়ার কথা ছিল, 2টি বৈঠক করে তারা আইনটি সংসদে এনে পাশ করে দিলেন। এখন সংসদে পাশ করার পর তথ্যমন্ত্রী চিঠি দিলেন, সম্পাদক পরিষদটা আশান্বিত হলো যে হয়তো কিছু একটা হবে, তারা যে আপত্তিগুলো দিয়েছেন সেগুলো তারা সংশোধন করার চেষ্টা করবেন আইনে। কিন্তু আমরা আজকে প্রধানমন্ত্রীর যেই স্টেটমেন্টে আমরা মোটেও আশ্বস্ত হতে পারছি না যে এই আইনের অপপ্রয়োগ হবে না। কারণ আইনটি বিচারের জন্য যখন যাবে, কেউ আসামি থাকবে, কেউ বাদী থাকবে, তখন কিন্তু এই প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা এটা কিন্তু বিচারক বিবেচনায় নিবেন না। কারণ আইন একজনের জন্য হয় না, একজনের কথার উপরে হয় না। এটা একজন চলে গেল, আইনটা থাকে। এই কারণে বলছি যে বলেছিলেন 3 মন্ত্রী যে প্রধানমন্ত্রী এলে মন্ত্রিসভার বৈঠকে এটা তুলবেন। আজকে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, ক্যাবিনেট সচিব যে ব্রিফ দিয়েছেন তাতে কিন্তু তিনি বলেননি যে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে। এর আগের রাতে আমরা দেখলাম প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা একটা স্ট্যাটাস দিয়ে এটা ডিফেন্ড করছেন, এই কালো আইনকে ডিফেন্ড করেছেন, এবং আজকে প্রধানমন্ত্রী ডিফেন্ড করেছেন। এবং পুরনো কথাই যে কোনো সাংবাদিককে এটা মানে সাংবাদিক অপরাধী মন মুক্ত, মানে যার যেই সাংবাদিকের মনে অপরাধ নেই, এই ধরনের কথাগুলো বলছেন। এগুলো কে জাজ করবে? এটা জাজ করার লোকটা কে হবে? আশঙ্কাটা তো সেই জায়গায়, এবং এটার অপপ্রয়োগ হতে বাধ্য। এবং পুলিশকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, রক্ষী বাহিনীকে কিন্তু এত ক্ষমতা দেওয়া হয়নি যে তারা সন্দেহভাজন হয়েই। কিন্তু আমি আজকে থানার ওসির কাছে জিজ্ঞেস করতে গেলাম যে এই মার্ডারের কি অবস্থা বলুন, ওসি যদি মনে করে যে সে এই ধরনের নিউজ করবে, সে তো তখনই অ্যারেস্ট করে ফেলতে পারে, কারণ তাকে সে ক্ষমতা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে সত্য আপনি প্রকাশ করলেন, এই সত্যের ফলে কারো মানহানি হতে পারে। কারণ একটা অপরাধীরও তো একটা সামাজিক অবস্থান আছে, মর্যাদা আছে, কিন্তু আপনি তার অপরাধকে যদি আপনার প্রতিবেদনের মাধ্যমে প্রমাণ করে দেন, তাহলে তার মানহানি হতে পারে। সে মামলা করে আপনাকে গ্রেপ্তার করতে হবে, আপনাকে গ্রেপ্তার করে জেলে রাখাটাই তার বড় অন্যায়। কারণ এই দেশের সুপ্রিম কোর্টের মতো মানে উচ্চ আদালত বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স। যখন মাহমুদুর রহমানকে আদালত হওয়ানোর জন্য নেওয়া হয়, মাহমুদুর রহমান বলেছিলেন যে চেম্বার জজ মানে স্টে। এই কথা তো সত্য, আমি পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি। বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স। তাহলে ট্রুথ ইজ নো ডিফেন্স যদি হয়, তাহলে আপনার মানহানির বিষয়টি আপনার কাছে প্রদান হয়ে উঠবে। কেন সরকারের এই বিষয়টি করতেই হবে, এটা সরকারের জেদটা কেন, সেটাই কিন্তু বড় প্রশ্ন। কারণ বিএনপির আমলে যে 57 ধারা হয়েছিল, সেই 57 ধারা ছিল যে আদালতের অনুমতি সাপেক্ষে পুলিশ কোনো পত্রিকার বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং সেটা জামিনযোগ্য অপরাধ ছিল। 57 ধারাকে চেঞ্জ করে অজামিনযোগ্য করা হলো এবং আদালতের অনুমতির বিষয়টি উইথড্র করা হলো।
এই 57 ধারায় কত সাংবাদিক, ম্যাক্সিমাম সাংবাদিকই এফেক্টেড হয়েছে। এবং আমরা মনে করি যে এই আইনের ফলে সাংবাদিকরাই বেশি এফেক্টেড হবেন এবং সাধারণ মানুষ, যেমন চিটাগাং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একটা স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর উল্লেখ নেই, তাকে ছাত্রলীগ মামলা করে পুলিশে দিয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকরি খেয়ে দিয়েছে। তো মত প্রকাশের স্বাধীনতা বা ভিন্নমত পোষণের অধিকার, বাক স্বাধীনতা, এগুলো তো আমি মনে করি যেটা থাকবে না। আর প্রকৃত সাংবাদিকরা এফেক্টেড হবেন না। প্রকৃত সাংবাদিক কারা আর অপ্রকৃত সাংবাদিক কারা, এই লিস্ট কারা করবে? তাহলে আমি সরকারি অফিসে যেতে পারবো প্রকৃত সাংবাদিক হলে। এর মধ্যে তো দলীয় বিবেচনা, রাজনৈতিক বিভাজনের কারণে দেখা যাবে আবার অন্য সরকার আসবে, তারাও কিন্তু এই আইনটিকে সেভাবে ব্যবহার করবে। অতএব আমরা মনে করি এই আইনটিকে টোটালি আপনার এই ইয়ে করে দেওয়া উচিত। এখন রাষ্ট্রপতির সময়ের বাধ্যবাধকতা রয়েছে, তার কাছে পাঠানো হয়েছে, তিনি এটা সই করে দেবেন। প্রধানমন্ত্রীর এই কথার পরে তো আমার মনে হয় রাষ্ট্রপতির আর পুনর্বিবেচনা করার সুযোগ নেই এবং রাষ্ট্রপতির পুনর্বিবেচনা নির্ভর করে প্রধানমন্ত্রীর পরামর্শের উপর। সো আমার ধারণা সরকার অবশেষে সমস্ত সাংবাদিক এবং দেশের জনমত এবং আন্তর্জাতিক পর্যায়ে যে উদ্বেগ, কূটনীতিকদের উদ্বেগ, মানবাধিকার সংগঠনের উদ্বেগ, সব কিছু উপেক্ষা করে এই আইনটি তারা অনুমোদন দিতে যাচ্ছে এবং আমরা এক কঠিন নিষ্পেষণের মধ্য দিয়ে, যদি খালি লেখালেখি বলুন, এই টক শো, গান, চলচ্চিত্র, সব ধরনের লেখালেখি সবকিছুই কিন্তু এটা সাবজেক্টিভ জাজমেন্টের আন্ডারে আসবে এবং আমার পছন্দ না হলে কিন্তু আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রী বলেছেন নোংরামি বন্ধেই ডিজিটাল নিরাপত্তা আইন। নোংরামি বন্ধের জন্য আমাদের ফৌজদারি কার্যবিধি আছে, দণ্ডবিধি আছে, অনেক কিছু অ্যাকশন নেওয়ার মতো আইন, বিদ্যমান আইন আছে, কিন্তু আমার কাছে নতুন আইনের প্রয়োজন হচ্ছে কেন, এবং শাস্তিও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু যেমন মানহানির শাস্তি প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে একরকম, আবার ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে আরেক রকম। যেমন ধর্মীয় উস্কানির জন্য শাস্তি 5 বছর, আবার ব্যক্তি, দেশ বা চেতনার উস্কানির 14 বছরের জেল। আবার আছে আপনার সড়ক নিরাপত্তা আইনে পরিবহন শ্রমিক কাউকে মেরে ফেললে 5 বছরের জেল, আর সমালোচনার জন্য 14 বছরের জেল। এটা আমার মনে হয় সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে কোথাও গোলমাল আছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। এই গোলমাল আছে কিনা সেটা আসলে সাংবাদিক নেতাদের, নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব করছেন ইকবাল সোবহান চৌধুরী এবং প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা হিসেবে আজকে আমাদের অনুষ্ঠানে বসছেন। নিশ্চয়ই এই একটুখানি ক্লারিফিকেশন আমরা তার কাছে চাইতেই পারি, এটা আপনি পরিষ্কার নিশ্চয়ই করবেন। তবে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। নিটল টাটা পলিটিক্স প্লাস থাকে লক্ষ্মী যায় বালাই একেবারে শেষ ভাগে আমরা প্রশ্ন রেখেছি শওকত মাহমুদের কথা সূত্র ধরে ইকবাল সোবহান চৌধুরী বলবেন কেন করতেই হলো, এবং তিনি কিছু আশঙ্কা এবং ঠিক উদ্দেশ্য অনেকটা মহৎ নয় সেরকম একটি ইঙ্গিত দিয়েছেন। মন্তব্য করবেন কিনা খুব ছোট করে? না, দেখুন, কেন করতে হলো, এটি তো এই আইন করার আগে যারা অংশীজন ছিলেন তাদের সকলের সাথেই কিন্তু বসে আলাপ করেছে, হঠাৎ করে কিন্তু এটা হয়নি। এখন অংশীজনেরা অনেকেরই আবার একটা আশঙ্কা, অংশীজনরা ওখানে বসে আলাপ করেছেন, তারপরে সেই অংশীজনদের বর্তমান সরকারের একটা বৈশিষ্ট্য হলো যে অন্তত তারা আলোচনা করে। অতীতে তো আলোচনাও হতো না। ৭৪ সালের জাতির জনক বঙ্গবন্ধু আমাদেরকে একটা আইন দিয়েছিলেন যার অধীনে আমরা ওয়েস বোর্ড পেতাম। ২০০৬ সালে বিএনপি জামাত এসে এক খোঁচায় আমাদের কারোর সাথে আলোচনা না করে বাতিল করে দিলেন। ৫৭ ধারা প্রবর্তন করলেন কারোর সাথে আলোচনা না করে। অন্তত বর্তমান সরকার আলোচনা করে, যেমন তথ্য অধিকার আইন বলুন, সেটা আলোচনা করেছে। এই আইনের বেলায়ও আলোচনা হয়েছে। সম্প্রচার আইন খসড়ার সময় একাধিকবার মিটিং হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটি দেখুন, যে পার্লামেন্টে আইনটি পাশ হয়েছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতি তার সম্মতি দিলে এটা আইন হবে। এই পরিপ্রেক্ষিত সরকার কিন্তু আলোচনা বসেছে। এই যে আলোচনা বসেছে, এখানেই অর্থাৎ সরকার যাকে বলে যে
কোনো মতামতের তোয়াক্কা করে না, এটা কিন্তু এমন নয় অন্তত। এবং আজকে প্রধানমন্ত্রীও কিন্তু তার বক্তব্যে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যারা অপরাধ করবে তাদের জন্য আইন। এবং বিশ্ব জুড়ে এই ডিজিটাল নিরাপত্তার বিষয় নিয়ে আজকে বিশ্ব জুড়ে আজকে কিন্তু উদ্বেগ আছে এবং সেখানে আলাপ আলোচনা হচ্ছে। আমাদের এখানেও ডিজিটাল বাংলাদেশ হয়েছে এবং ডিজিটাল ক্রাইমও হচ্ছে, এবং ডিজিটাল ক্রাইম দমন করার জন্য এই আইন, আমাকে দমন করার জন্য নয়। আমরা নিয়ন্ত্রিত। আমি এইটুকু বিশ্বাস রেখে অনুষ্ঠানটা শেষ করতে চাই, আপনার কথায় আস্থা রেখে, যে ডিজিটাল ক্রাইম যারা করবে তাদের জন্য, সাংবাদিকতার জন্য নয়, দায়িত্বশীল সাংবাদিকতার জন্য এই আইন কোনোভাবে ব্যবহৃত হবে না। শেষ লাইন, একটি লাইন বলার সুযোগ পাবেন মোস্তফা ফিরোজ। ইকবাল ভাই যেটি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এটা সবই ঠিক আছে, এটার প্রতি অবশ্যই সম্মান শ্রদ্ধা চাই, কিন্তু সেটা হলো একটা কাগজে কলমে সুরক্ষাটা যেন থাকে। যে কথাটা প্রধানমন্ত্রী বলেছেন, যে কথাটা ইকবাল ভাই বলেছেন, এই কথাটা যাতে আইনের মধ্যে মানে সংযুক্ত থাকে, তাহলে আমরাই হবে। ধরেন আজকে বলা হয় না যে আজকে তো ওই যে জনগণ যদি চায় আমি ক্ষমতা থাকবো না, আমি থাকবো, এরপরে যে কোন সরকার আসবে, কোন কিভাবে ব্যবহার করবে, এটাই নিয়ে তো টেনশন। সুতরাং একটা আইনের আমাদের এই অনুষ্ঠান থেকে আজকে এটুকু শুধু আবেদন থাকলো যে কাগজে কলমে যেন এই সুরক্ষাটুকু থাকে, যারা দায়িত্বশীল সাংবাদিকতা করবেন তাদের জন্য। ডিজিটাল ক্রাইমের জন্য, ডিজিটাল ক্রাইম নিয়ন্ত্রণের জন্য যদি আইন হয়ে থাকে, এটি শক্তভাবে প্রয়োগ করা হোক। যারা ডিজিটাল ক্রাইম করে যাচ্ছেন বা করবেন বলে ভাবছেন বা করেছেন তাদের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।